আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের দুটো গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে। প্রথমটি হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেট এবং দ্বিতীয়টি হচ্ছে স্টেট ক্যাবিনেট। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, যেমন আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভের হেড হচ্ছে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট এক্সিকিউটিভের হেড হচ্ছে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স। এবং এই কাউন্সিল অফ মিনিস্টার্স গুলোর একটা কোর বডি রয়েছে যাকে বলে ক্যাবিনেট। এই ক্যাবিনেটের নির্দেশনাই কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার্স কাজ করেন, এবং অবশ্যই এই ক্যাবিনেটের মধ্যমণি হচ্ছে কেন্দ্রীয় লেভেলে প্রাইম মিনিস্টার এবং রাজ্যের লেভেলে চিফ মিনিস্টার। তো আমাদের প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার নিয়ে অলরেডি ডিসকাশন হয়ে গেছে। তারপরের ভিডিওটা আমাদের ছিল ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিয়ন ক্যাবিনেট এবং স্টেট ক্যাবিনেট নিয়ে। তো ইউনিয়ন ক্যাবিনেট এবং স্টেট ক্যাবিনেটকে আমরা এই 13টা পয়েন্টের ভিত্তিতে আজকে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 13টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। প্রতিবারের মতোই আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হবে ইনাদের লিগাল স্টেটাস, অর্থাৎ ইনাদের আইনি অবস্থান। তো ইউনিয়ন ক্যাবিনেট হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি, সংবিধানের দ্বারা স্বীকৃত একটা বডি। আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু ক্যাবিনেটের মেনশন সংবিধানে কোথাও ছিল না, কিন্তু পরে 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইউনিয়ন ক্যাবিনেটকে মেনশন করা হয়েছে আর্টিকেল 352-তে। কাজেই ইউনিয়ন ক্যাবিনেট একটা কনস্টিটিউশনাল বডির দরজা পেয়েছে। তবে স্টেট ক্যাবিনেটের মেনশন কিন্তু আমাদের সংবিধানে কোথাও নেই। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কনভেনশন অনুযায়ী, অর্থাৎ প্রথা অনুযায়ী রাজ্যেও একটা ক্যাবিনেট গঠন করা হয়। তাই জন্য এটাকে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি বলা হবে। যেহেতু সংবিধানে উল্লেখ নেই, তাই জন্য এটা এক্সট্রা কনস্টিটিউশনাল, সংবিধানের বাইরের একটা বডি। এক্সট্রা কনস্টিটিউশনাল মানে কিন্তু আনকনস্টিটিউশনাল নয়। আনকনস্টিটিউশনাল বলতে সংবিধান বিরোধী, এক্সট্রা কনস্টিটিউশনাল বলতে সংবিধানে এটার উল্লেখ নেই। সংবিধান এটাকে স্বীকৃতি দেয়নি বটে, তবে সংবিধানের গণ্ডির মধ্যে থেকেই কিন্তু এই বডিটা গঠন করা হয়েছে। তো ইউনিয়ন ক্যাবিনেট যেখানে কনস্টিটিউশনাল বডি, স্টেট ক্যাবিনেট কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন আমাদের অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ এই দুটো বডি কোন অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন। তো ইউনিয়ন ক্যাবিনেট এক্সিকিউটিভ অর্গান অফ দ্য সেন্টারে বিলং করেন, অর্থাৎ কেন্দ্রের প্রশাসন বিভাগের পার্ট, যেখানে স্টেট ক্যাবিনেট রাজ্যের প্রশাসন বিভাগের পার্ট, অর্থাৎ এক্সিকিউটিভ অর্গান অফ দ্য স্টেটের পার্ট। এবং শুধু পার্টি নয়, ক্যাবিনেট কিন্তু রেসপেক্টিভ এক্সিকিউটিভ অর্গানের হেড, টপমোস্ট বডি বলতে পারো। ক্যাবিনেটই এক্সিকিউটিভকে চালায়, তাদের নির্দেশনা এবং সম্পাদনাতেই রেসপেক্টিভ এক্সিকিউটিভ অর্গান কাজ করে। 3 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন এই দুটো বডির সাইজ এবং কম্পোজিশন। তো ইউনিয়ন ক্যাবিনেটের সাইজ সেটা প্রাইম মিনিস্টারের উপরে নির্ভর করেন। প্রাইম মিনিস্টার ক্যাবিনেটের সাইজ যতটা করতে চাইছেন, অর্থাৎ যতজন ক্যাবিনেট মিনিস্টার রাখতে চাইছেন তিনি সেটা করতে পারেন, সম্পূর্ণ উনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। সেখানে স্টেট ক্যাবিনেটের সাইজও চিফ মিনিস্টারের ইচ্ছের উপরে নির্ভরশীল। চিফ মিনিস্টার যতজন ক্যাবিনেটের মেম্বার রাখতে চাইছেন তিনি সেটা করতে পারেন, সম্পূর্ণ তার ইচ্ছের উপরে ডিপেন্ডেন্ট। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের কোয়ালিফিকেশন, অর্থাৎ ক্যাবিনেটের মেম্বার হওয়ার জন্য কেমন টাইপের যোগ্যতা প্রয়োজন। তো বন্ধুরা দেখো, ক্যাবিনেটের গঠন পুরোপুরি আইদার প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টারের উপরে ডিপেন্ডেন্ট। তারা যোগ্য মনে করলেই যে কোনো ব্যক্তিকে তারা ক্যাবিনেটের মেম্বার হিসাবে অ্যাপয়েন্ট করতে পারেন, কিন্তু সচরাচর ইউজুয়ালি তারা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স বা স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর মেম্বার হন। ইউনিয়ন ক্যাবিনেটের ক্ষেত্রে সাধারণত একজন ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর মন্ত্রীকেই ক্যাবিনেট মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করেন প্রাইম মিনিস্টার। তেমনি স্টেট ক্যাবিনেটের ক্ষেত্রে একজন স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর মন্ত্রীকেই ক্যাবিনেটের মেম্বার হিসাবে অ্যাপয়েন্ট করে মুখ্যমন্ত্রী। কিন্তু এটা সাধারণত প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার চাইলে ইচ্ছে মতো যে কোনো ব্যক্তিকে, সে কাউন্সিল অফ মিনিস্টার্স এর মেম্বার হোক চাই না হোক, ক্যাবিনেটে অ্যাপয়েন্ট করতে পারবে।
5 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন, মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট। ক্যাবিনেট মিনিস্টারদের সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বা কারা করে থাকেন। তো ইউনিয়ন ক্যাবিনেটের মধ্যমণি হচ্ছেন প্রাইম মিনিস্টার। উনি অফকোর্স নিজেও ক্যাবিনেটের একজন মেম্বার। তাছাড়া বাকি মেম্বারদের প্রাইম মিনিস্টারই তার ক্যাবিনেটে সম্মিলিত করে। তো প্রাইম মিনিস্টার নিজে মেম্বার এবং বাকি মেম্বারদের প্রাইম মিনিস্টার নিয়োগ করেন। সেখানে স্টেট ক্যাবিনেটের একজন মেম্বার এবং মধ্যমণি হচ্ছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, এবং সেই চিফ মিনিস্টার বাকি মেম্বারসদের অ্যাপয়েন্ট করে তার ক্যাবিনেটে। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, ইনাদের ওথ বা অ্যাফার্মেশন, অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রী হওয়ার জন্য তারা কি শপথ গ্রহণ করে সেটা আমরা দেখে নেব। তো উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। ক্যাবিনেট মন্ত্রী হওয়ার জন্য কোনো শপথ গ্রহণের প্রয়োজন নেই আলাদা করে। তারা মন্ত্রী পরিষদের মেম্বার হিসাবে শপথ গ্রহণ করেছিল এবং সেটাই এনাফ ক্যাবিনেটের মেম্বার হওয়ার জন্য। হ্যাঁ, এখন মন্ত্রী পরিষদের বাইরে যদি কেউ ক্যাবিনেটে অ্যাপয়েন্টেড হন তাহলেও তাকে আলাদা ক্যাবিনেটের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা খুবই রেয়ার কেস। সাধারণত একটা ব্যক্তি যদি প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টারের কাছে এতটাই ইম্পর্টেন্ট হয় যে তাকে ক্যাবিনেটের পোস্ট দিচ্ছেন, সাধারণত সেই ব্যক্তিকে উনি মিনিস্টার হিসাবে তার কাউন্সিল অফ মিনিস্টার্সে নিয়োগ করেন, তারপরেই সে ক্যাবিনেটে স্থান পায়। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কনভেনশন কিন্তু এটাই বলে। বন্ধুরা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট কি হয় সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমি কিন্তু অলরেডি বানিয়ে রেখেছি। এই কোর্স বা প্লেলিস্টের প্রথম দিকে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। পলিটির ফাউন্ডেশন প্রচন্ড স্ট্রং করার জন্য আমার এই কম্পেয়ার টু ক্লিয়ার প্লেলিস্ট বা কোর্সটাকে তোমরা প্রথম থেকে সিরিয়ালি দেখতে দেখতে আসবে, তাহলেই পলিটি তোমাদের কাছে একদম জলভাত হয়ে যাবে। 100% কনসেপচুয়াল ক্ল্যারিটি গ্যারান্টিড। ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে, দেখে নিও অবশ্যই। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের টার্ম বা ট্যানিয়র, অর্থাৎ ক্যাবিনেটের মন্ত্রীরা মেয়াদ কত দিনের বা কত বছরের পান। তো ইউনিয়ন ক্যাবিনেটের যারা মন্ত্রী ওদের কিন্তু কোনো ফিক্সড ট্যানিয়র নেই। প্রাইম মিনিস্টার যতদিন তাদেরকে নিজের ক্যাবিনেটে রাখতে চাইছেন ততদিনই রাখবেন। সাধারণত প্রাইম মিনিস্টার ক্যাবিনেট রিশাফল করেন তার ট্যানিয়রের মাঝখানে একাধিকবার। তো সম্পূর্ণ সেটা প্রাইম মিনিস্টারের উপরেই ডিপেন্ড করেন যে উনি উনার ক্যাবিনেটে কাকে কতদিনের জন্য রাখতে চাইছেন। এবং একই নিয়ম স্টেট ক্যাবিনেটের ক্ষেত্রেও সম্পূর্ণ চিফ মিনিস্টারের উপরে ডিপেন্ড করেন উনি উনার ক্যাবিনেটে কাকে এবং কত দিনের জন্য রাখতে চাইছেন। সেটা একদিনও হতে পারে, 5 বছরও হতে পারে, সম্পূর্ণ চিফ মিনিস্টারের উপরে ডিপেন্ড করছে। তো উভয় ক্ষেত্রেই ক্যাবিনেট মিনিস্টারদের ট্যানিয়র প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টারের উপরে ডিপেন্ড করছে রেসপেক্টিভলি। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। 8 নম্বরে ইনাদের স্যালারি, অ্যালাউয়েন্সেস এবং এমলুমেন্টস, অর্থাৎ বেতন ভাতা সুবিধাদি ইনারা কি পান। তো ইউনিয়ন ক্যাবিনেটের মন্ত্রীরা কি বেতন ভাতা সুবিধাদি পাবে সেটা পার্লামেন্টের উপরে নির্ভরশীল। পার্লামেন্ট স্ট্যাচুটারি লয়ের মাধ্যমে সেটা ডিসাইড করবেন যে ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রীরা কত বেতন ভাতা সুবিধাদি পাবে। স্টেট ক্যাবিনেটের ক্ষেত্রে সেটা স্টেট লেজিসলেচার ডিটারমাইন করে, তাই জন্য স্টেট টু স্টেট সেটা ভ্যারি করে, আলাদা হয়। স্টেট লেজিসলেচার আইন পাশ করে নির্ধারণ করেন যে ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রীরা কত বেতন ভাতা সুবিধাদি পাবেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, সার্ভিস কন্ডিশন, অর্থাৎ পদে থাকার শর্তাবলী। তো ইউনিয়ন ক্যাবিনেট এবং স্টেট ক্যাবিনেট উভয় ক্ষেত্রেই ক্যাবিনেটের মেম্বার হওয়ার জন্য প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টারের রেসপেক্টিভলি বিশ্বস্ত ব্যক্তি হতে হবে। কেন্দ্রীয় লেভেলে প্রাইম মিনিস্টার এবং রাজ্যের লেভেলে চিফ মিনিস্টার সাধারণত তাদের সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীদেরই ক্যাবিনেটের মন্ত্রী হিসাবে অ্যাপয়েন্ট করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট বা পোর্টফোলিও তাদেরকে দিয়ে থাকেন। আগেকার দিনে রাজাদের যেমন রাজ দরবারে তাদের আমত্ত বা মিনিস্টার্সরা থাকতেন যাদের উপদেশ অনুযায়ী রাজা প্রশাসন চালাতেন, তেমনি ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টারকে যদি তেমন রাজার সাথে তুলনা করা হয় তাহলে ক্যাবিনেট মন্ত্রীরাই তার রাজ দরবারই হবেন। ক্যাবিনেট মন্ত্রীদের সহযোগিতা, উপদেশ অনুযায়ী প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার প্রশাসন চালিয়ে থাকেন। আমাদের 10 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রিভিলেজেস বা রাইটস, অর্থাৎ বিশেষাধিকার বা অধিকার ইনারা কি কি পান। তো যেমন আগের পয়েন্টেও বললাম বন্ধুরা, ইউনিয়ন ক্যাবিনেটই ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সকে চালান এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সই গোটা কেন্দ্রের প্রশাসনটাকে চালান। তো কেন্দ্র সরকারের যা যা ক্ষমতা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্রীয় ক্যাবিনেটেরই ক্ষমতা। ক্যাবিনেটের নির্দেশনায় গোটা সেন্ট্রাল মেশিনারি কাজ করেন। তেমনি স্টেট ক্যাবিনেটই স্টেটের কাউন্সিল অফ মিনিস্টার্সকে চালান এবং স্টেটের কাউন্সিল অফ মিনিস্টার্সই স্টেটের এক্সিকিউটিভকে চালান। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের নিউক্লিয়াস বা মধ্যমণি বলতে পারো স্টেট ক্যাবিনেট। এই স্টেট ক্যাবিনেটের নির্দেশনায় স্টেট এক্সিকিউটিভ কাজ করেন। তো ক্যাবিনেটই তাদের রেসপেক্টিভ এক্সিকিউটিভের হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি হয়ে থাকেন।
নেক্সট আমরা দেখে নেব ইনাদের রেজিগনেশন তারা কাকে দিয়ে থাকেন। তো ইউনিয়ন ক্যাবিনেটে অ্যাপয়েন্টমেন্ট প্রাইম মিনিস্টার করেছিলেন, তাই জন্য ইউনিয়ন ক্যাবিনেট থেকে রিজাইন করতে গেলেও প্রাইম মিনিস্টারের কাছেই তাদের ইস্তফা দিতে হবে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকজন ক্যাবিনেট মিনিস্টার প্রাইম মিনিস্টারের পারমিশন নিয়েই তারা রিজাইন করে থাকেন ক্যাবিনেট থেকে। তেমনি স্টেট ক্যাবিনেটের ক্ষেত্রে স্টেট ক্যাবিনেটের প্রত্যেকজন মেম্বার ইন্ডিভিজুয়ালি চিফ মিনিস্টারকে তাদের ইস্তফা দিয়েই স্টেটের ক্যাবিনেট থেকে রিজাইন করে থাকেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের রিমুভাল। তো ইউনিয়ন ক্যাবিনেটে অ্যাপয়েন্টমেন্ট করেন প্রাইম মিনিস্টার, তাই জন্য রিমুভ যদি কাউকে করতে হয় সেটাও প্রাইম মিনিস্টার করবেন, সম্পূর্ণ তার ইচ্ছের উপরে নির্ভরশীল। আর স্টেট ক্যাবিনেটে অ্যাপয়েন্টমেন্ট যেমন করেন চিফ মিনিস্টার, স্টেট ক্যাবিনেট থেকে রিমুভালও চিফ মিনিস্টারের উপরেই ডিপেন্ড করছে। প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টাররাই তাদের রেসপেক্টিভ ক্যাবিনেট থেকে মন্ত্রী অ্যাপয়েন্ট এবং রিমুভাল করতে পারেন। এবং আমাদের ফাইনাল পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ ইউনিয়ন ক্যাবিনেট বা স্টেট ক্যাবিনেট থেকে রিটায়ার, রিমুভ বা রিজাইন করার পর সেই ব্যক্তিটির ফিউচার ক্যারিয়ার অপরচুনিটিস কি আছে সেটা আমরা দেখে নেব। তো ক্যাবিনেটের মন্ত্রীরা একটা পলিটিক্যাল পোস্ট হোল্ড করেন, তাদের পার্টিগতভাবেই অ্যাপয়েন্টমেন্ট হয়, তাই নিরপেক্ষতা বজিয়ে রাখার কোনো অব্লিগেশন তাদের উপরে নেই, যার জন্যই তারা রিটায়ার করার পর পুনরায় আবার সেই পদে নিয়োগ পেতে পারেন যদি নেক্সট প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার তাদেরকে আবার ক্যাবিনেটে অ্যাপয়েন্ট করতে চাইছেন। ক্যাবিনেট ছাড়াও তারা যে কোনো সরকারি পোস্টে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই। আশা করি আজকের এই ছোট্ট ডিসকাশন তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার হলো কনসেপ্টটা। আজকের এই ভিডিওটা সহ এর আগের 3টে ভিডিওতে আমরা সেন্টার এবং স্টেট এক্সিকিউটিভের মধ্যে একটা ভার্টিক্যাল কম্প্যারিজন কমপ্লিট করলাম। এক্সিকিউটিভ সিরিজের প্রথম ভিডিওটা ছিল ইউনিয়ন এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভের মধ্যে কম্প্যারিজন, তারপরের ভিডিওটা ছিল প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টারের মধ্যে কম্প্যারিজন, তারপরের ভিডিওটা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর মধ্যে ভার্টিক্যাল কম্প্যারিজন, এবং আজকের ভিডিওটাতে ইউনিয়ন ক্যাবিনেট এবং স্টেট ক্যাবিনেটের মধ্যে ভার্টিক্যাল কম্প্যারিজন। এর পরের ভিডিওতে আমরা হরাইজন্টাল কম্প্যারিজন করব, অর্থাৎ একই লেভেলের দুটো সংস্থা নিয়ে, যেমন ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ইউনিয়ন ক্যাবিনেট, আবার স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট ক্যাবিনেটের মধ্যে তুলনামূলক আলোচনা আমরা করব। তো আজকের ভিডিও সহ সবকটা ভিডিওই তোমরা কিন্তু একবার নয়, দুইবার নয়, মিনিমাম 3বার দেখবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। যতবার দেখবে অত ভালো বুঝবে, অত বেশি সময়ের জন্য মনে থাকবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইসিং।